আজকের এই গল্পটা একেবারেই সাধারণ কোনো রাজনৈতিক খবর নয়। এটা যেন একেবারে পলিটিক্যাল থ্রিলার, যেখানে আছে গোপন দর কষাকষি, অবাস্তব দাবি, ক্ষমতার লোভ আর শেষ মুহূর্তের নাটকীয় ভাঙন। আজ 14 জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় 11টি দলের একটি বড় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। অনেকে ভেবেছিল এটাই হয়তো আসন্ন জাতীয় নির্বাচনের বড় মোড় ঘোরানো ঘটনা, কিন্তু বাস্তবতা হলো সে ঘোষণা আর আসেনি। আমাদের হাতে থাকা একাধিক নির্ভরযোগ্য সোর্স বলছে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু কেন? আসল কারণটা কোথায়? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। আদর্শ নয়, অন্য গল্প। বাইরে থেকে দেখলে অনেকেরই মনে হতে পারে দুটি ইসলামী দলের মধ্যে হয়তো আদর্শগত কোনো বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু সোর্সগুলো বলছে এই গল্পটা আদর্শের নয়, এটা পুরোপুরি ক্ষমতার কৌশল আর রাজনৈতিক লোভের গল্প। এখানে কোনো আকীদার লড়াই নেই, এখানে আছে কে কতটা পাবে, কে কার জায়গা নেবে আর কে কাকে ব্যবহার করবে তার হিসাব। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র দুইটি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোর্সগুলোর ভাষ্য মতে ইসলামী আন্দোলনের একটি দাবি ছিল যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। তাদের দাবি সংসদের 100 থেকে 110টি আসন। হ্যাঁ, ঠিক শুনছেন, 100 থেকে 110টি আসন। এটা সংসদের প্রায় 1/3। একটি নতুন জোটে শরিক হয়ে এমন দাবি রাজনৈতিক বাস্তবতায় কি আদৌ গ্রহণযোগ্য? বিশ্লেষকদের মতে এটা বাড়াবাড়ি নয়, এটা বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইসলামী আন্দোলন শুধু বেশি আসনই চায়নি, তারা চেয়েছিল জামায়াতের নিশ্চিত জয়যোগ্য আসনগুলো, মানে যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক সেগুলোকেই টার্গেট করা হয়েছিল। এটা কি জোট আলোচনা নাকি রাজনৈতিক দখলদারি? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই আত্মবিশ্বাস তারা পেল কোথা থেকে? সোর্সগুলো বলছে চরমোনাই ঘরানার নেতা হাবিবুর রহমান মিসবাহ পরিচালিত একটি অভ্যন্তরীণ জরিপের কথা। সেই জরিপ অনুযায়ী বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা নাকি 43% আর জামায়াতের 38%। কিন্তু এখানেই বড় প্রশ্ন, এই জরিপ কি আদৌ জাতীয় বাস্তবতার প্রতিফলন? সোর্সগুলোর মতে এই জরিপ ছিল মূলত ইকো চেম্বার, নিজেদের সমর্থকদের মধ্যেই করা এক আত্মতুষ্টিমূলক হিসাব, বাস্তবতা নয়, নিজেদের বানানো এক বুদবুদে বসবাস। এখন প্রশ্ন, দুর্বল অবস্থানে থেকেও অতিরিক্ত দাবি তোলার এই প্রবণতা কি ইসলামী আন্দোলনের জন্য নতুন? উত্তর না। সোর্সগুলো বলছে এটা তাদের রাজনীতির একটি পুনরাবৃত্তি প্যাটার্ন। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ পাওয়া যায় ছাত্র রাজনীতিতে। কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের আগে ইসলামী ছাত্র শিবির চরমোনাই ঘরানার ছাত্র সংগঠন ঈশা ছাত্র আন্দোলনকে জোটের প্রস্তাব দেয়। কিন্তু বাস্তবতা ছিল ঈশা ছাত্র আন্দোলনের তেমন কোনো সাংগঠনিক শক্তি বা কর্মীই ছিল না। তারপরও তারা দাবি করে বসে ভিপি, জিএস, এজিএস এর মতো শীর্ষ পদ। শিবির এই অযৌক্তিক দাবি মানেনি। ফলাফল, ঈশা ছাত্র আন্দোলন একা নির্বাচন করে এবং শোচনীয়ভাবে পরাজিত হয়। অন্যদিকে শিবির পায় প্রায় নিরঙ্কুশ বিজয়। সোর্সগুলো এই ঘটনাকে তুলনা করেছে একটি পরিচিত গল্পের সঙ্গে শিয়ালের লেজ কাটার গল্প। নিজের লেজ নেই বলে সে চেয়েছিল সবাই যেন নিজের লেজ কেটে ফেলে, যাতে সে একা আর অদ্ভুত না দেখায়। বিশ্লেষকদের মতে চরমোনাই ঘরানার মানসিকতাও অনেকটাই এমনই, আমি যদি না জিতি তাহলে তুমিও জিতবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গত 30 বছরের জাতীয় নির্বাচনের ইতিহাস কি বলে? 1991 ইসলামী ঐক্যজোটের অংশ হয়ে নির্বাচন, ফলাফল 0 আসন। 2001 জাতীয় পার্টির সঙ্গে জোট, 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা, ফলাফল 0। 2006 এককভাবে 20টি আসনে প্রার্থী, ফলাফল 0। 2008 সবচেয়ে বড় ঝুঁকি, 167টি আসনে প্রার্থী, 7,33,000 ভোট পেয়েও একটিও আসন নয়। 2018 300 আসনে প্রার্থী, ভোট মাত্র 1.5%, ফলাফল আবারও 0। তাহলে প্রশ্নটা থেকেই যায়, যে দল 5টি জাতীয় নির্বাচনে একটিও আসন জিততে পারেনি তারা কোন যুক্তিতে
110টি আসন দাবি করে। সোর্সগুলো এখানে ব্যবহার করেছে একটি চমৎকার প্রবাদ, পরের ধনে পোদ্দারি। সোর্সগুলো একটি হোয়াট ইফ পরিস্থিতি তুলে ধরেছে। ধরা যাক জামায়াত 10 থেকে 12টি আসন ছেড়ে দিত, তাহলে কি হতো? বিশ্লেষকদের মতে নির্বাচনের পরদিনই চরমোনাই বলতো জামায়াতের আকীদা ঠিক নেই, তাদের সঙ্গে থাকা যাবে না। এরপর সেই আসন নিয়ে যে সরকার গঠন করছে তাদের সঙ্গে দর কষাকষি, দুটো মন্ত্রণালয়ের বিনিময়ে সমর্থন বিক্রি, এক কথায় চরম রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। এই জোট না হওয়াটা জামায়াতের জন্য আসলে শাপে বর হয়েছে। সোর্সগুলোর মতে একটি বড় বিশ্বাসঘাতকতা থেকে তারা রক্ষা পেয়েছে। এই জোট ভাঙিনি আদর্শে, ভাঙিনি নীতিতে, ভেঙেছে অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক অপরিণামদর্শিতা আর 30 বছরের ব্যর্থতার ইতিহাসে। এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। রাজনৈতিক জোট কি শুধুই ভোটের অঙ্ক আর তাৎক্ষণিক সুবিধার খেলা, নাকি আস্থা, বিশ্বাস আর ইতিহাসেরও কোনো মূল্য আছে? একটি দলের অতীত তার ভবিষ্যৎকে কতটা নিখুঁতভাবে আগাম বলে দেয়, এই গল্প তারই এক জীবন্ত উদাহরণ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।